নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আজ সারাদিন ধরে এখনো পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে কলকাতার দুটি ঘটনাকে ঘিরে। একটি ঘটনা কলকাতার ঠিক পাশেই হাওড়া শহর, আর সেই হাওড়ায় গতকালের পর আজকেও একই রকমভাবে পথ অবরোধ এবং দীর্ঘক্ষণ, কালকে তো প্রায় 11 ঘন্টার পথ অবরোধ, আজকেও দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ। এবং সেই পথ অবরোধ আর অহিংস জায়গায় রইল না, সহিংস হলো। তার কারণ পুলিশ কিয়স্কে আগুন ধরিয়ে দেওয়া হলো একটি মোটর বাইকেও। এবং সেই অগ্নিশিখা বোধহয় বেশ খানিকটা উত্তপ্ত করে তুলল কলকাতাকে। তার কারণটা কি? দিল্লিতে বিজেপির মুখপাত্রের পয়গম্বর মন্তব্য নিয়ে বিতর্ক। সেই বিতর্কের আঁচ এখন কলকাতা শহরেও। কলকাতা শহরে আরও একটি জমায়েত চলছিল পার্ক সার্কাস অঞ্চলে। আপনারা সকলেই জানেন যে পার্ক সার্কাস অঞ্চলে আজকে কি হয়েছে। সেখানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের যে অফিসটি রয়েছে, সেই দপ্তরের ঠিক সামনে একজন পুলিশ কর্মী, একজন কনস্টেবল 5th ব্যাটালিয়নের কলকাতা পুলিশের, তিনি বেরিয়ে এসে হঠাৎ করে তার রাইফেলটি থেকে নিরন্তর গুলি চালাতে আরম্ভ করেন। এবং সেই এলোপাথাড়ি গুলিতে আহত হন একজন বলে জানা যাচ্ছে, নিহত হয়েছেন আরও একজন জানা যাচ্ছে। পথচারী একটি বাইকের ওপর আসীন ছিলেন এক মহিলা, তার নাম রিমা সিং। তিনি হাওড়ার দাসনগরের বাসিন্দা। তার পিঠে গুলি লাগে এবং ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। তার মৃত্যু হয়েছে এবং নিজের প্রাণও শেষ করে দিয়েছেন ওই রাইফেল থেকে ওই পুলিশ কর্মী চৌদুপ লেপচা, যার বাড়ি আদতে কালিম্পংয়ে। এবং তিনি আজকেই, অর্থাৎ এই দিনটিতেই, যেদিনে তিনি ওই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসের সামনের কিয়স্কে চাকরি করতে এলেন, কাজ তার পড়ল, ডিউটি করতে এলেন, সেদিনকেই তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। কয়েকদিন ধরে তিনি বিষাদগ্রস্ত ছিলেন, এরকমটা জানা যাচ্ছে তার সহকর্মীদের মুখে। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনাটি তিনি ঘটালেন সেটা এখনো পর্যন্ত জানা নেই। তবে কলকাতা শহর এই দুটি ঘটনায় যথেষ্ট উত্তপ্ত হয়ে রইল আজ সারাদিন। বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে যেমন আর কিছু করার থাকে না, মুখ থেকে কথা বেরিয়ে গেলেও ঠিক সেই রকমভাবে আর কিচ্ছু করার থাকে না। মুখ থেকে কথা কখন কখন বেরোয়, যখন রাজনৈতিক নেতানেত্রীরা নানান রকম বিতর্কিত মন্তব্য করে বসেন। আর এই মুহূর্তে টেলিভিশনের ক্যামেরার সামনে কিংবা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করেন। আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঠিক কি হয়? বিতর্ক তৈরি হয়, যে বিতর্কের জেরে বেশ কিছুটা অশান্তি তৈরি হয়, অশান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হয়। সেরকমই একটি অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকালও আমরা এই বিষয়টি আলোচনার মধ্যে এনেছিলাম, আজকেও সেই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব। বিখ্যাত ইউটিউবার রোদ্দুর রায়, রোদ্দুর রায়ের নাম আপনারা সকলেই শুনেছেন, যার আসল নামটি অনেকেই হয়তো জানেন না, অনির্বাণ রায় অনেকেই জানেন। রোদ্দুর রায় এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। একদিকে যখন নূপুর শর্মা কিংবা নবীন জিন্দালদের পয়গম্বর নিয়ে মন্তব্য, আর সেই মন্তব্যের জেরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, তেমনি রোদ্দুর রায়কে নিয়েও একটি অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। রোদ্দুর রায়কে ইতিমধ্যে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। বাট সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে যখন তাকে ব্যাংশাল কোর্ট থেকে গতকাল বার করা হচ্ছে, তখন তিনি একটা কথাই মিডিয়ার উদ্দেশ্যে হাত তুলে, তার অনুরাগীদের উদ্দেশ্যে হাত তুলে বলে গিয়েছিলেন, আই অ্যাম নট আ ক্রিমিনাল। শিল্প এবং রাজনীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই শিল্প এবং রাজনীতিকে ঠিক কিভাবে গুলিয়ে দেওয়া হয়, কোন জায়গাটায় শিল্প থাকবে, কোন জায়গাটায় রাজনীতি, কোন জায়গাটায় মুখের যে ভাষা, সেই ভাষার সীমারেখা কে ঠিক করে দেবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। গণ্ডিটা ঠিক কত দূর পর্যন্ত, কোথায় গণ্ডিটা ছাড়ালে আমার গায়েও আঁচ এসে পড়তে পারে, ঠিক কোন জায়গায় আমার মাথার উপরেও শাস্তির খড়গ ঝুলছে, আর সেই বিষয়টি সম্পর্কে আমি হয়তো জানিই না, সেটাও কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবার চেষ্টা করব। আমাদের আজকে 3টি প্রশ্ন, সেই 3টি প্রশ্ন প্রথমে একবার দেখে নেব, তারপর আসবো আমাদের আলোচকদের কাছে। 6 দিনের পুলিশ হেফাজতের ঘোষণার পর রোদ্দুর রায় বললেন, শিল্প ও রাজনীতিকে গুলিয়ে দেওয়া হচ্ছে। তার মোক্সা বাদী কি এবার প্রশ্নের মুখে? প্রশ্ন নম্বর 2, রোদ্দুরের গ্রেপ্তার বাক স্বাধীনতার উপরে কি খড়গাঘাত নাকি অশ্লীলতার দায়? এবার আসছে প্রশ্ন নম্বর 3, নূপুর শর্মা, নবীন জিন্দালদেরও কি তাহলে বাক স্বাধীনতার অধিকার থাকা উচিত নয়? এই ছিল 3টি প্রশ্ন, আর এই 3টে প্রশ্ন নিয়ে আমরা আসবো আমাদের
আলোচকদের কাছে। আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো অবশ্যই। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈকত মণ্ডল, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক চন্দ্রশেখর ভট্টাচার্য, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভোট কুশলী এবং পর্যবেক্ষক, রাজনৈতিক পর্যবেক্ষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক ইউটিউবার কুণাল বসু, স্বাগত জানাই আপনাকে। আমি জানি সাংবাদিক পরিচয়টায় কুণাল হয়তো একটু অস্বস্তি বোধ করবেন, কারণ তিনি নিজেকে প্রাক্তন সাংবাদিক বলতে পছন্দ করেন, কিন্তু একবার যদি সাংবাদিক হন তাহলে সারা জীবনের সাংবাদিক, সারা জীবনই সাংবাদিক। সুতরাং সংবাদ তার পিছু ছাড়ে না। কুণাল দীর্ঘদিন ধরে, আমি একটু পরিচয় করিয়ে দেবো, কুণালের পরিচয় দ্বিতীয়বার করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কুণালকে সকলেই চেনেন টেলিভিশনের পর্দায়, এই কদিন আগে পর্যন্ত তারা দেখেছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে কুণাল কিন্তু ইউটিউবে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন, এবং সেই লড়াইটাও মাঝে মধ্যে তার উপরেও কোপ এসে পড়েছে, এমনটাও কিন্তু মানে এটা যে কোপটা এসে পড়েনি এমনটা নয়, এই আর কি। তো আমি আসবো, সেই সমস্ত আলোচনাগুলো আসবো অবশ্যই, কিন্তু তার আগে আমি একটুখানি দেখে নেবো এই বিখ্যাত ইউটিউবার রোদ্দুর রায়, যাকে আমরা হয়তো নামে চিনি, হয়তো কেউ কেউ ঘৃণা করি, কেউ অপছন্দ করি, কেউ হয়তো তার গালাগালগুলোকে ঠিক সহজভাবে দিতে পারি না, হয়তো আমি নিজে এরকমভাবে গালাগাল দিতে পারবো না মনে করে। কিন্তু রোদ্দুর রায় ঠিক কে, আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করবো একটা ছোট্ট প্রতিবেদনে। এই মুহূর্তে বাঙালি চর্চার কেন্দ্রে আর কে কিংবা রূপঙ্কর নন। এখন সব আলোচনা আবর্তিত হচ্ছে এক ইউটিউবারকে ঘিরে। তার নাম রোদ্দুর রায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে রোদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার ক্রাইম এবং গুন্ডা দমন শাখা। তবে তাকে নিয়ে বিতর্ক কিন্তু এই প্রথম নয়, এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন মোকসাবাদের জনক। কিন্তু কে এই রোদ্দুর রায়, আসুন দেখে নিই। বর্তমানে ইউটিউবে কন্টেন্ট তৈরি একটা অত্যন্ত জনপ্রিয় পেশা, বা বলা ভালো নেশা। অনির্বাণ রায় ওরফে রোদ্দুরও তাদের মধ্যে একজন, এবং বাঙালি ইউটিউবারদের মধ্যে বেশ জনপ্রিয় বটে। ইউটিউবার হিসেবে বাংলার বুকে তিনি যেমন জনপ্রিয়, তেমনি বিতর্কিত। কারণ কটু এবং কদর্য ভাষায় সমাজের ধ্যান ধারণা এবং সমাজের প্রতিষ্ঠিতদের বারবার আক্রমণ, সেই তালিকা থেকে এমনকি বাদ যাননি রবীন্দ্রনাথ ঠাকুরও। রোদ্দুর রায় বলতেই ভেসে ওঠে একটা ছবি, এক ব্যক্তি ইউটিউব এবং ফেসবুকে উকুলেলে হাতে বেসুরো গান গেয়ে চলেছেন অবলীলায়, অসীম আত্মবিশ্বাসে। যন্ত্রটিও বেসুরে বলছে, গানের মধ্যে আছে রবীন্দ্রসঙ্গীত, যদিও তার বাণী ইচ্ছে মতো বদলে দিচ্ছেন শিল্পী। এমন একটা ভাব যেন গান গাওয়ার এটাই সঠিক পদ্ধতি। তার মধ্যে বিক্ষিপ্তভাবে আছে অশ্লীল ভাষাও। গান গাওয়া ছাড়াও খালি গায়ে নদীর জলে নাচতেও দেখা গিয়েছে তাকে। অনেকের কাছে তিনি পাগল, অনেকের কাছে আতেল, আবার অনেকের কাছে রোদ্দুর রায় বাংলার বুকে স্বাধীন চেতা এক সাধারণ মানুষ। বর্তমানে দিল্লির বাসিন্দা হলেও তিনি আসলে পূর্ব মেদিনীপুরের রামনগরের ছেলে। স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন রামনগর কলেজ থেকেই। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সুবাদে কাজ করেন তথ্য প্রযুক্তি সংস্থায়। কদর্য ভাষায় গান গাওয়া এবং ইউটিউবে অশ্লীল ভাষায় সমাজের একাধিক ধ্যান ধারণাকে আঘাত করা রোদ্দুর ডিস্ক জকি বা ডিজে হিসেবেও কাজ করেছেন। গঞ্জিকা সেবন করতে করতে গালিগালাজ করে গান গেয়ে এবং অদ্ভুত ভঙ্গিমায় কথা বলে ইউটিউবার হিসেবে রোদ্দুর বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি লিখে ফেলেছেন কয়েকটি বইও। এরই মধ্যে অন্যতম অ্যান্ড স্টেলা টার্নস আ মম। ইউটিউবে গান গাইলেও রোদ্দুর কি নিজেকে শুধুই ইউটিউবার এবং গায়ক ভাবেন, নাকি তিনি নিজেকে কবি, চলচ্চিত্র নির্মাতা, সাহিত্যিক, এমনকি আধ্যাত্মিক গুরু বলেও মনে করেন? অন্তত তার কথাবার্তা এবং যুক্তি শুনলে তেমনটাই মনে হবে। রোদ্দুরের গানের ভাষায় অশ্লীলতার ছাপ মেলে, চিন্তা ভাবনায় মেলে কিনা
তা আপেক্ষিক এবং তর্ক সাপেক্ষ বিষয়। তবে তার কাছে সব সময় বড় হয়ে উঠেছে তার মোকসাবাদ এবং মোকসার জন্য করা তার পদক্ষেপ। এই পদক্ষেপ তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, এখন সেটাই দেখবার। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এখানে প্রশ্ন, রোদ্দুর রায় কি আজ থেকে গালাগাল দিতে আরম্ভ করেছিলেন, বা কয়েকদিন আগের থেকে, এক সপ্তাহ আগের থেকে, 2 সপ্তাহ কিংবা 3 মাস? না, রোদ্দুর রায় যখন থেকে বিখ্যাত হয়েছেন সেই সময় থেকে, মানে বিখ্যাত হয়েছেন বলতে চাইছি যে ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা যে হারে বেড়েছে, সে হারে সেই কাজটি তিনি আরম্ভ করেছিলেন অনেকদিন আগের থেকে। তার মোকসাবাদ নিয়ে তিনি যে মন্তব্যগুলি করেছেন বহুবার, বহু বিখ্যাত মানুষের, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হন কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর, যে কোনো মানুষের ক্ষেত্রেই তিনি এই মন্তব্যগুলি করেছেন। রোদ্দুর রায় একা নন, এই রকমভাবে প্রচুর গালাগাল দিয়ে বিভিন্ন ইউটিউবার তাদের যে ইউটিউব চ্যানেলগুলি, সেই ইউটিউব চ্যানেলগুলিও ভরিয়ে রাখেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই যে কাকে গালাগাল করলাম বা কার নামে গালাগাল করলাম, কাকে ট্রোল করলাম, কিংবা সেই ট্রোলের ভাষাগুলো ঠিক কি হলো, সেটার উপর কি নির্ভর করবে তিনি ঠিক কি শাস্তির খাড়া তার মাথার উপর ঝুলছে। আমি ঠিক সেই জায়গাটাতে আমি খুব সংক্ষিপ্ত বক্তব্যে একটুখানি যাওয়ার চেষ্টা করবো। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করবো 1 মিনিটের আনইন্টারাপ্টেড। একজন শিল্পীর কথা একটু বলতে ইচ্ছে করছে, তার নাম কবির সুমন, সুমন চট্টোপাধ্যায় একসময় নাম ছিল। তার লাইভ অনুষ্ঠান যারা দেখেছেন, যে অভিজ্ঞতা যাদের হয়েছে, তারা জানেন কি ধরনের ভাষা তিনি লাইভ অনুষ্ঠানে ব্যবহার করতেন। তিনি কোনোদিন গ্রেপ্তার হয়েছেন বলে আমি শুনিনি। রোদ্দুর রায়ও এতদিন গ্রেপ্তার হয়েছেন বলে শুনি, যখন তিনি রবীন্দ্রনাথকে আক্রমণ করেছিলেন। না, উনি তো গ্রেপ্তার হননি। অনেক মহাপুরুষকে আক্রমণ করেছেন, সে ব্যাপারেও তো গ্রেপ্তার হয়েছেন বলে শোনা যাননি। এখন উনি গ্রেপ্তার হলেন শোনা গেল যখন উনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করলেন। অর্থাৎ এখানে কি কদর্য ভাষায় আক্রমণ করছে এটা বড় কথা নয়, এখানে বড় কথা কাকে আক্রমণ করছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি তিনি রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ হলে কিছু হয় না, মুখ্যমন্ত্রী হলে জেল হয়, এটা আমরা দেখতে পেলাম। কিন্তু আমি যেটা বুঝতে পারছি না এই ঘটনাগুলো দেখার পর, চারপাশে যেটা হচ্ছে, আমি তো এতদিন জানতাম আমরা একটা গণতান্ত্রিক দেশে আছি যেখানে আমাদের বাক স্বাধীনতা আছে। আস্তে আস্তে আমার উপলব্ধি হচ্ছে না, আমাদের এই তথাকথিত গণতান্ত্রিক দেশটা কমিউনিস্ট বা ফ্যাসিস্ট ইত্যাদি থেকে খুব একটা আলাদা না। বেশ, বাক স্বাধীনতা। আমি এই বাক স্বাধীনতার প্রশ্নটা থেকে সৈকত মণ্ডলের কাছে চলে যাবো। অধ্যাপক সৈকত মণ্ডল, 1 মিনিট আনইন্টারাপ্টেড। অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এই সমাজ ব্যবস্থায়। এখন এই এসএসসি ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, পেট্রোপণ্য জিনিসের দাম এত বৃদ্ধি পেয়েছে, আমাদের মূল্য বৃদ্ধি হয়েছে এরকম পর্যায়ে, আমাদের এসব নিয়ে কোনো ভাবনাই নেই। কোথায় কে পয়গম্বরে কোথায় কি বললো, কোথায় লিঙ্গ খুঁজে পাওয়া গেল, কোথায় কে গালাগালি খিস্তি খেউর করছে, এইগুলো আমাদের প্রতিদিনকার একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে। কতটা ক্ষয়িষ্ণু সমাজ, অবক্ষয়িত সমাজ, কোন জায়গায় আমরা চলে যাচ্ছি এটা ভাবতে অবাক লাগে আমার। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যখন রোদ্দুর রায় বলেছিলেন, তখনই আমি জানি না কোনো থানায় কেস হয়েছিল কিনা। যদি কেস হতো, যদি নাও হতো, তাহলে শতপ্রণোদিতভাবেই তাকে অ্যারেস্ট করা হতো। আমি অনেকদিন ধরেই বিভিন্ন জায়গায় বলে আসছি, শতপ্রণোদিতভাবে ওকে অ্যারেস্ট করা উচিত ছিল। এখন যার নামে বলেছেন বা যাদের নামে বলেছেন তার পরিপ্রেক্ষিতে অ্যারেস্ট, সেখানেও আমি যেতে চাইছি না। রোদ্দুর রায় কি সত্যি সমাজ পরিবর্তন করতে চাইছেন, না ইউটিউবে একজন মনোবিদ হিসাবে সমাজবিজ্ঞানের উপরে বই লিখেছেন? তিনি জানেন বর্তমান সময়ে একটা বড় শ্রেণী এই ধরনের ভাষা প্রয়োগ ইত্যাদির প্রতি বেশি অ্যাট্রাক্ট, এবং তাদের কোনো কাজ নেই, সারাক্ষণ এই সোশ্যাল মিডিয়ার এই সমস্ত জিনিস করে বেড়াচ্ছে। রোদ্দুর রায় সেটা বুঝতে পেরে সমাজ পরিবর্তন করতে চেয়েছেন, না ভিউয়ার্স বাড়িয়ে টাকা ইনকাম করতে চেয়েছেন? ওনার কোনো সমাজ পরিবর্তনের লক্ষ্য যদি থাকতো, উনি এই সরকারকে নিয়ে বলছেন ঠিক আছে, অন্য কেন্দ্র সরকার নিয়ে বলছেন ঠিক আছে, রবীন্দ্রনাথকে নিয়ে বলার ওনার কি ছিল, রবীন্দ্রসঙ্গীত নিয়ে বলার ওনার কি ছিল? যদি সত্যি সমাজ পরিবর্তন করতেন। এবং লক্ষ্য করে দেখুন, বর্তমান সময়ে যেগুলো বিতর্কিত সেই ইস্যুগুলো নিয়ে অলরেডি ইউটিউবে বড় একটা জায়গা তৈরি হয়ে যায়, নিজে কন্টেন্ট বানানোর ক্ষমতা ওনার নেই। এই যে রূপঙ্কর এবং কে নিয়ে যে কন্টেন্ট তৈরি হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়, সেটাকে হাইজ্যাক করে ও নিজের ভিউয়ার্স বাড়িয়ে নিজের টাকা রোজগার করেছে। এর মধ্যে এতটুকু সমাজ পরিবর্তন নেই। বেশ 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 না, আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, ইউটিউবের সঙ্গে অবশ্যই, সেটা কুণালও বলবেন যে ইউটিউবের সঙ্গে অবশ্যই একটা
টাকা পয়সা রোজগারের সম্পর্কও থাকে, খুব সত্যি কথা। কিন্তু এই যে অ্যারেস্ট হলেন, 6 দিনের জন্য পুলিশ হেফাজতে চলে গেলেন, 14ই জুন পর্যন্ত তাকে থাকতে হবে পুলিশ হেফাজতে, এর ফলেও কিন্তু তার আরও বেশি ভিউয়ার বাড়লো এবং আরও বেশি তিনি হিট করলেন। সুতরাং সেটাও অস্বীকার করবার কোনো উপায় নেই। আমি এই জায়গাটা থেকে আমি কুণালের কাছে আসবো, অবশ্যই আসবো কুণালের কাছে, কারণ কুণালের বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকে। আমি চন্দ্রশেখর দার কাছে আগে যাব, 1 মিনিটের আনইন্টারাপ্টেড বক্তব্য শুনবো। চন্দ্রশেখর দা গালাগাল দিয়ে বিখ্যাত একজন মানুষ, তার সম্পর্কে আমরা কথাবার্তা বলছি আজকে। আমি শান্তম, তুমি অনেক দিনের সাংবাদিক, তোমাকে একটু বলি, একটা কথা একটু মনে করিয়ে দিই, গালাগালি দিয়ে কেউ বিখ্যাত হয় না, কুখ্যাত হয়। দয়া করে রদ্দুর রাওকে কুখ্যাত বলা হোক, এটা বিখ্যাত বলার মতো এমন বাংলা ভাষার এত দৈন্যতা এখনো দেখা যায়। দ্বিতীয় কথা হচ্ছে, মোক্ষা বলে কোনো শব্দ বাংলার ডিকশনারিতেও খুঁজে পাওয়া যায়। ইংরেজি কোনো ডিকশনারিতে মোক্ষা বলে শব্দের যে অর্থ হয় তা কোনো দাঁড়ায়। মোক্ষা না, শব্দটা মোক্ষ। যিনি বাংলার কথা বলবেন, বাংলা ভাষা নিয়ে, বাংলা গান নিয়ে নানা কথা বলবেন, তিনি মোক্ষ বলতে পারেন না, মোক্ষা বলেন। এটা তার শিক্ষার মানে কোনো কিছু জাহির করা নেই, শিক্ষার কোনো প্রমাণ দেয় না। কারণ শিক্ষা শুধু বই পড়ে আইটি ইঞ্জিনিয়ার হলেই বা একটা দুটো বই লিখলেই তাকে শিক্ষিত বলা যায় না। বরং আমি বলবো, যারা এর থেকে অনেক কম পড়াশোনা করে অনেক ভালো বই লিখেছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন সাহিত্যে, তারা অনেক বেশি শিক্ষিত। কাজে আমি তাকে শিক্ষিত বলে মনে করি না। সমাজের একটা অপরাধ, একটা কোনো কথা বলা, আলোচনা করাটাই আমার মনে হয় সময়ের অপব্যয়। তার যেখানে থাকার কথা সেখানে পাঠানো উচিত, সেটির নাম পাগলাগারদ। বেশ, আমি প্রাথমিক বক্তব্য শুনলাম, প্রাথমিক বক্তব্য জানবো জয়দেব ঘরের। 1 মিনিট আনইন্টারাপ্টেড। না দেখুন, গণতন্ত্র তো নিশ্চয়ই একটা দেশে যখন থাকবে, আপনি বিদেশে যান, মানে বিভিন্ন পাশ্চাত্য দেশে দেখবেন উলঙ্গ হয়ে মানুষ রাস্তায় প্রতিবাদ করছে, নগ্ন হয়ে মানুষ প্রতিবাদ করছে, এবং সেটা স্ত্রী পুরুষ নির্বিশেষে। এবং নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যদি আপনি দেখেন, সেখানে বাকস্বাধীনতা বা মানুষের প্রতিবাদ করার যে ভাষা বা সেটাকে সমাজের নেওয়ার যে ক্ষমতা, সেটা অনেকটা উদার, এবং সেই জায়গা থেকে নগ্নতাকে পর্যন্ত কিন্তু সেখানে অ্যাকসেপ্টেন্স দেওয়া হয়। মানুষ নগ্ন হয়েও কিন্তু রাস্তায় নামে, তাতেও কারোর কিছু আসে যায় না। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে রদ্দুর রায় কি এমন কিছু অপরাধ করে ফেললো যে সেই জায়গা থেকে রদ্দুর রায়কে নিয়ে সমাজ দুটো ভাগে বিভক্ত হলো? তার মানে একদল উদারপন্থী আর একদল কি তাহলে কুয়োর ব্যাং, বা তারা সাবেকি, বা তাদের একটা কোথাও বাধা রয়েছে? সেটা নয়। ঘটনাটা হচ্ছে, রদ্দুর রায় যতক্ষণ পর্যন্ত সামাজিক পট পরিবর্তন, সামাজিকতা বা সমাজ ব্যবস্থাকে নিয়ে বলছিল, সেগুলো ঠিক ছিল। কিন্তু একটা ব্যক্তিকে, এবং যিনি সমাজের মূল স্তরে শুধু নয়, সমাজের প্রথম স্তরে আসীন, এবং যাকে জনপ্রতিনিধি হিসেবে আমরা জানি, তাকে যখন সরাসরি কদর্য ভাষায় আক্রমণ করে, তখন কিন্তু তার যেমন ব্যক্তি স্বাধীনতা হরণ হয়, তারও কিন্তু বাক স্বাধীনতার শৃঙ্খলটা ভেঙে যায়। বাক স্বাধীনতা মানে কি শান্তম না, আমি বসে ওপেন তোমাকে গালাগালি করতে পারি? তাহলে তুমি কি তার এগেনস্টে কোনো ব্যবস্থা নেবে না? যদি আইপিসি এবং সিআরপিসি সেই প্রাবধান না রাখতো, সেই ব্যবস্থা না রাখতো, তাহলে রিজু দত্তের করা এফআইআর এর ভিত্তিতে পুলিশ গিয়ে গোয়া থেকে গ্রেপ্তার করে আনতে পারতো না। নিশ্চয়ই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী রদ্দুর রায় অপরাধ করেছে, তাই তাকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। নইলে রিজু দত্ত শুধুমাত্র এফআইআর করার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়নি, সেটা ভারতীয় দণ্ডবিধির অনুযায়ী কিন্তু একটা অন্যায়। সেই জায়গা থেকে তার জায়গায় সে তার অ্যাকশন নিয়েছে, রদ্দুর রায় তার কথা বলেছে। এটাই ভারতের গণতন্ত্র, এবং এই জায়গাতেই কিন্তু আমি আপনার কাছে আবার আসবো, ক্রস ডিসকাশনে আসবো। আমি কুণালের কাছে চলে যাব। কুণাল। হ্যাঁ শান্তমদা, প্রথমত আমি ইউটিউব একটা পেশা, এটা নিয়ে পরে আলোচনা করছি, কিন্তু তার আগে আমি চট করে কথা বলতে চাই। আজকে ধরো এটা নিয়ে আমরা কথা বলছি কেন, মানে রদ্দুর রায় যখন রবীন্দ্রনাথকে খারাপ বলেছিলেন, তখন কটা টক শো হয়েছিল, এরকম কটা টেলিভিশন শো করেছিলাম, আমরা করিনি। আজকে সেটা নিয়ে প্রতিবাদ হয়নি, কারণ আজকে এটা নিয়ে কথা কেন বলছি আমরা, তার দুটো দিক আছে। একটা হচ্ছে কেউ রদ্দুর রায়ের পক্ষে, কেউ রদ্দুর রায়ের বিরুদ্ধে, এবং যারা রদ্দুর রায়ের পক্ষে কথা বলছেন তারা মূলত একটা উদ্দেশ্য নিয়ে, কারণ এটার মধ্যে একটা পলিটিক্যাল রং লেগেছে, এ কারণে তোমরা আজকে টক শোটা করছো মূলত। এবং এর আরেকটা দিক আছে, যেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে রদ্দুর রায় খুব খারাপ ভাষা ব্যবহার করেন, এবং সে কারণে রদ্দুর রায়কে সাপোর্ট করছেন না। এখানে দেখো পলিটিক্যাল ইডিওলজি রয়েছে, যারা তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে সহ্য করতে পারে না, তাদের কাছে এই মুহূর্তে রদ্দুর রায় একটা প্রতীক হিসেবে ব্যবহার করছেন। তারা বলছেন রদ্দুর রায় তো ঠিক কথাই বলেছিলেন। রদ্দুর রায় যখন রবীন্দ্রনাথকে নিয়ে বলেছিলেন, তারা কিন্তু সেই দিন কিন্তু কথা বলেনি, তারা দেখেননি।
তো প্রসঙ্গটা রোদ্দুর রায় কি বললেন সেটা বড় কথা না, রোদ্দুর রায় কোন ভাষাতে বললেন বড় কথা, কারণ ইউটিউবে অনেকেই অনেক কথা বলে থাকেন। তো প্রশ্ন হচ্ছে আজকে ধরো যদি কয়েকজন পলিটিক্যাল লিডার তারা যদি বসে আজকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন, সেটাও তো প্রতিবাদ, কিন্তু তাই বলে কি প্রেস কনফারেন্সে তারা গালাগাল দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? নিশ্চয়ই দেবেন না। তাহলে প্রতিবাদের একটা নির্দিষ্ট ভাষা থাকতে হবে। আজকে যদি সেটা শালীনতাটা আমরা বলছি, শালীনতার ভাষার মাপকাঠি কি? মাপকাঠি এটাই যে ছোটবেলা থেকে আমরা বাবা মা বা আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যে কথা শিখি না, পরবর্তীকালে বড় হয়ে যেটা তাদের সামনে বলতে পারি না, সেখানে আমরা একটা সূক্ষ্ম মাপকাঠি শিখে নি, বুঝে নি যে কোনটা কোথায় বলতে হবে। রোদ্দুরা যে কথাগুলো বলছেন হয়তো ঠিক কারোর কাছে, কিন্তু সেটা ঠেকে বা বাড়িতে কয়েকজন বন্ধুর সামনে আলোচনা করে সেই কথা বলা যায়। সত্যি কথা বলার অনেক ভাষা রয়েছে, এটাই। একেবারেই একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বলেছেন যে চায়ের দোকানে, মানে অশিক্ষিতদের চায়ের দোকানে যে আড্ডা চলে সেই আড্ডার ভাষা, কিন্তু আসলে আড্ডার ভাষা নয়। আসলে বিষয়টা হচ্ছে এরকমটাই যে সেই সব আড্ডাতেও এমন কথা আলোচনা হয় যে আলোচনা কিন্তু অনেক সময় গোটা দেশের রং বদলে দেওয়ার জন্য যথেষ্ট, গোটা দেশের রং বদলে দিতে পারে। আমরা বাক স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম, আর সেই বাক স্বাধীনতা, স্বাধীনতা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আমরা গতকালই আলোচনা করছিলাম যে স্বাধীনতা কোন জায়গাটায় স্বাধীনতা, আর স্বাধীনতা কোথায় স্বেচ্ছাচারিতায় পর্যবসিত হয়, সেই জায়গাটা বোধহয় আমাদের একটুখানি দেখে নেওয়ার বিষয়। রোদ্দুর রায় একজন মানুষ, তিনি একজন মানুষ, তাকে আমি স্বাভাবিকভাবে সামনাসামনি দেখেছি, এবং সেই মানুষটি তিনি যখন সাধারণ জীবনযাপন করছেন তখন একরকম, তিনি যখন কন্টেন্ট তৈরি করছেন, আমি এবার একটুখানি কন্টেন্টের কথায় আসছি, কন্টেন্ট তৈরি করছেন ইউটিউবের জন্য, সেই সময় তিনি কিন্তু অন্য রকম। অর্থাৎ তিনি সেখানে, আমি এবার কুণালের কাছে যাব, তিনি সেখানে একটা কন্টেন্ট তৈরি করবার জন্য নিজেকে তৈরি করছেন, নিজেকে ওই মোক্সা, ওই রোদ্দুর রায়ের যে অরা, সে অরাটা তৈরি করছেন। সেখানে তিনি অনির্বাণ নন, সেখানে তার অতীত তিনি ভুলে যাচ্ছেন, সেখানে তিনি নিজে একটা এমন একজন মানুষকে তৈরি করছেন যে মানুষটি সমাজের বিরুদ্ধে গালাগাল দেয়, আর সেটাই লোকে খায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। স্পোর্টস চ্যানেল ছিল একটি ইউটিউবে, সেই স্পোর্টস চ্যানেলটি বিভিন্ন রকম খেলাধুলোর খবরাখবর দেওয়া হতো। আকাশবাণী তার নাম, আকাশ নামে একটি ছেলে, নিশ্চয়ই কুণাল বলতেই চিনতে পেরেছে, যে পরবর্তীকালে একটি চ্যানেল করে যার নাম বস্তির ছেলে পচা, যে চ্যানেলটিতে আপাদমস্তক গালাগাল দেওয়া হয় শুধুমাত্র। আগের চ্যানেলটির বন্ধ হয়ে রয়েছে বহুকাল হলো, ওখানে নতুন কোনো কন্টেন্ট পড়ে না, জমা পড়ে না, সেখানে নামমাত্র সাবস্ক্রাইবার ছিল। কিন্তু এবারে বস্তির ছেলে পচার কত সাবস্ক্রাইবার সেটা আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন, আমাদের যারা এই মুহূর্তে দেখছেন। আমি সেই জায়গাটাতে যাব, সেটা হচ্ছে এটা তো এক ধরনের বিক্রয় যোগ্যতা তৈরি করা, আর সেই বিক্রয় যোগ্যতাটাই কি আসলে বিপ্লবের কথা বলাটা নকল? কুণাল? না শান্তমদা, আসলে ব্যাপারটা ঠিক এরকম নয়, শুধুমাত্র গালাগাল দিলে সাবস্ক্রাইবার হয় না, এটা কখনোই, এটা হতে পারে না, সম্ভব নয়। রোদ্দুর রায়কে মানুষ চিনেছিল রবীন্দ্রনাথের গানগুলোকে বিকৃতি করে গাওয়ার জন্য, মানুষ মজা পেত একটা সময় যে অদ্ভুত ভাবে রবীন্দ্রসঙ্গীত গাইছেন রোদ্দুর রায়, এটা দেখার জন্য তার চ্যানেলে লোকে ভিড় করত। এবং দেখো, রোদ্দুর রায় সম্পর্কে আমার খুব একটা পড়াশোনা নেই, উনি শুনেছি উনি শিক্ষিত মানুষ, অনেক কিছু জানেন। আমি বেসিক্যালি ওনার সম্পর্কে খুব একটা জানি না, কারণ ওনাকে নিয়ে আলাদা করে ইন্টারেস্ট আমি অন্তত কোথাও খুঁজে পাইনি, ওনাকে কখনো দেখিও নি। ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের মাঝে দেখেছি। তুমি যে প্রসঙ্গটা তুলছো সেটা নিয়ে একটা কথা বলি। এটা ঠিক, আজকে ধরো আমরা যারা বিতর্ক করছি, এটা নিয়ে বলছি যে ভাষা শালীনতা, আমরা বলছি কুরুচিকর, শালীন অশ্লীল যাই বলি না কেন, দেখো আমি নিজে দেখেছি যে ফেসবুকে আমি ভালো কোনো কিছু পোস্ট করেও নিচে গালাগাল লোকে দিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। তো যাদের জন্য এই কন্টেন্ট গুলো বানানো হয় তারাই এই জিনিসটা পছন্দ করছে বলেই তো তারা এটা বানাচ্ছে। আজকে তুমি যে উদাহরণটা দিলে সেটাও একটা ঠিক উদাহরণ। ধরো আজকে আমাদের দেশে একটা নামকরা ইউটিউবার, তার নাম ক্যারি মিনাটি, সে তার চ্যানেলে সে এমন এমন ভাষা ব্যবহার করে, সেই ভাষাটা ইয়াং জেনারেশন বা একটা জেনারেশন পছন্দ করে। মানে তুমি দেখবে বন্ধুদের মধ্যে তুমি যদি একটু গালাগাল দিয়ে কথা বলো, তুমি একটুখানি হিরো টাইপ, তোমার একটা আলাদা রেলা আছে, মানে এই একটা ব্যাপার। কিন্তু বিষয়টা ঠিক এটা নয়, বিষয়টা হচ্ছে এই প্রত্যেকটা ক্রিয়েটারই তারা গালাগাল বা এই ধরনের শব্দকে ব্যবহার করছে একটা কন্টেন্ট রূপে। বাট বিষয়টা যখন কোনো ব্যক্তি আক্রমণে এসে যায়, যে আমি নির্দিষ্ট কোনো একটা ব্যক্তিকে, আজকে ধরি এই যে শোটা চলছে, আমি যদি আমার এই ভাষাগুলো বাংলা ভাষাটাকে বদলে নিয়ে শান্তমদা তোমাকে আমি খুব খারাপ ভাষায় কথা বলতে শুরু করি, সেটা কি অ্যাকসেপ্টেড? তাহলে কি সেখানে আমার রেলাটা চলবে? আমি আমার কন্টেন্টে কিছু ভাষা ব্যবহার করতে পারি, সেটা তো একটা বিনোদনের জায়গা, কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আমি খারাপ কথা বলছি,
এটা তো আমাকে একটু ভাবতে হবে। আমি রবীন্দ্রনাথের সময় আবার বলেছিলাম যে রবীন্দ্রনাথের সময় যখন ঘটনা ঘটেছিল তখন রোদ্দুর রায় অ্যারেস্টেড হননি, কারণ তিনি সিএম নন। এটা মেনে নিতে হবে, এখানে কোনো বিতর্কের কোনো জায়গায় নেই। আফটার অল শি ইজ এ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে যদি প্রাইম মিনিস্টার মোদী হতেন বা কোনো প্রেসিডেন্টের এগেনস্টে বলা হতো, তখন এই ধরনের ঘটনা ঘটতো। রাইট। রবীন্দ্রনাথ তো আজকে বেঁচে নেন যে তিনি তার হয়ে কেউ এফআইআর করেননি, তিনি এফআইআর করতে পারেন। সো বেসিক্যালি তিনি আমাদের মননে রয়েছেন, তিনি একজন ফিগার, খুব সত্যি কথা, বাট তিনি সাংবিধানিক কোনো পদ অধিকার করেননি। ঠিক 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 একদম ঠিক ঠিক কথা। আমি একটু বিপণনের জায়গাটায় একটুখানি আসতে চাইছিলাম। আমি নীলাদ্রির কাছে আসবো খুব সংক্ষেপে, তারপরে একটা বিরতি নিতে হবে। নীলাদ্রির কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে যে আসলে তো সেই বিক্রয়যোগ্যতার জায়গাটাতেই এসে পৌঁছই আমরা, সবসময় সেটাই হয় যে বিক্রিটা ঠিক মতন হলো কিনা। তো বিক্রির জন্য ঠিক কতদূর পর্যন্ত নিচে নামতে হবে আমাদের? না শান্তময় বেশি কথা বলবো না, কারণ আমি আজ উপলব্ধি করেছি যে আমাদের দেশে বাক স্বাধীনতা নেই। এবং বাক স্বাধীনতার প্রয়োগ ঘটিয়ে আমি আমার বা আপনাদের কোনো বিপদ ডেকে আনতে চাই না, কিন্তু যেটুকু আমি বলবো যে বিক্রি তখনই হয় যখন কিছু জনপ্রিয় হয়। বিক্রি জিনিসটা সবসময় খারাপ নয়। রবীন্দ্রনাথের গানও কিন্তু প্রচুর বিক্রি হয়। জনপ্রিয় একটা জিনিস কখন হয়? যখন মানুষ তার সাথে রিলেট করতে পারে। মানুষ কখন কারোর সাথে রিলেট করতে পারে? যখন তার মধ্যে একটা প্রাণের স্পন্দন খুঁজে পায়, নিজেকে আইডেন্টিফাই করে। রোদ্দুর রায়ের যে ভাষা, তাকে আমরা যতই অশ্লীল ভাষা বলি, অনেকের কাছে অশ্লীল, আমার কাছে অশ্লীল ওই ভাষা হয়তো, কিন্তু মানুষ, প্রচুর ছেলে মেয়ে সেটাকে ভালোবাসছে। কেন ভালোবাসছে? আমার মনে হয়েছে কোথাও মানুষের মধ্যে, আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের রাজনীতি, আমাদের সমাজ যেভাবে গড়ে উঠেছে, সেটা দেখে আজকের প্রজন্মের কোথাও গিয়ে একটা বিতৃষ্ণা হচ্ছে এই সমাজের প্রতি, এই রাজনীতির প্রতি। আর এই প্রতিবাদের ভাষা তারা অনেক সময় খুঁজে পাচ্ছেন রোদ্দুর রায়ের মধ্যে, যেমন আগে তারা অনেক সময় পেয়েছিলেন কবির সুমনের মধ্যে। এই প্রসঙ্গে আমি অন্য কিছু না বলে কবির সুমনের কথাই বলি। তিনি নন্দীগ্রাম বলে একটা গানের রেকর্ড বার করেছিলেন, তৃণমূলের প্রচারে সেটা ব্যবহার হয়েছিল 2011 সালের নির্বাচনে, 2009 সালের নির্বাচনে। সেখানে একটা গানের কথা মনে পড়ছে, সুনীল রাচান ভাষার বিশুদ্ধতা। আমার ওয়ার্ডটা স্পেসিফিক্যালি মনে আছে, সুনীল রাচান। কে সুনীল বলার প্রয়োজন নেই হয়তো। তারা ভাষার বিশুদ্ধতা চান। যখন নন্দীগ্রামে একটা বাচ্চার কথা বলেছেন, আক্রান্ত বাচ্চা গ্রেপ্তার হচ্ছে, তখন সুনীল রাচান ভাষার বিশুদ্ধতা, এই প্রসঙ্গে গানটা। রোদ্দুর রায়কে না সেই নন্দীগ্রামের গ্রেপ্তার হওয়া বাচ্চাদের সাথে আমি কোথাও আইডেন্টিফাই করে ফেলছি। মানুষটা একটা বাচ্চার মতো। তিনি অনেক কথা বলেন, অনেক কাজ করেন, যেটা হয়তো আমাদের কোট আনকোট সিভিলাইজ সমাজে এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু মানুষটার মধ্যে একটা প্রতিবাদের ভাষা আছে। এবং কিছু কিছু বিষয়ে তিনি যখন প্রতিবাদ করেন, লক্ষ লক্ষ যুবক যুবতী তার সাথে আইডেন্টিফাই করেন। এই বাস্তবটাকে আমরা যত তাড়াতাড়ি স্বীকার করি ততই ভালো। তারপর ওনাকে জেলে রাখি কি পাগলাগারদে রাখি, সেটা আমাদের চয়েস। একটা ছোট্ট বিরতি নিতে হবে। সেই বিরতির পর আমি তিনজনের হাসির, একটি প্রচ্ছন্ন হাসি এবং দুটি প্রকাশ্য হাসির কারণটা জানতে চাইবো, অর্থাৎ সৈকত মণ্ডল, জয়দেব ঘর এবং চন্দ্রশেখর ভট্টাচার্যের। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এমন নয় যে ইউটিউবে চ্যানেল করলাম এবং তারপর প্রচুর গালাগাল দিলাম আর তাতেই আমার ভিউয়ার্স বাড়লো, তেমনটাই নয়। সেই সঙ্গে সঙ্গে এটাও মেনে নিতে হবে যে যারা বিখ্যাত ইউটিউবার, তাদের মধ্যে দুজন ইউটিউবারের সঙ্গে আজকেও আমার কথা হচ্ছিল এবং তারাও কিন্তু সংবাদ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলেন। কুণালের যেমন এটি রয়েছে জার্নি উইথ কুণাল, জার্নি উইথ বোস, সেখানে তার ভ্রমণ সংক্রান্ত ব্লগগুলি আসে। আরেকটি আছে আই এম বোস, সেখানে নেতাজি সংক্রান্ত ব্লগগুলি আসে এবং সেই সমস্ত ব্লগগুলি মানুষ দেখেন যে তার প্রমাণটা পাওয়া যায় একদম পরিষ্কার ইউটিউবের গেলেই। কিন্তু এটাও খুব সত্যি কথা যে লক্ষ লক্ষ ভিউয়ার পাচ্ছেন যারা, তারা আদতে ঠিক কি কন্টেন্ট দিচ্ছেন? তারা বাক স্বাধীনতার কথা বলছিলেন, বাক স্বাধীনতা নেই আমাদের দেশে, বাক স্বাধীনতা প্রয়োগ করতে গেলে তাকে শাস্তির মুখে পড়তে হয়, এরকমটাই বলছিলেন একটু আগে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। কিন্তু আসলে এটাই কি বাক স্বাধীনতা? আসলে কি এটাই বাক স্বাধীনতা যে একটি টেলিভিশন চ্যানেলের বিতর্ক সভায় একজন বিতর্কিত মন্তব্য করবেন এবং তারপর সেই কথাটি আরও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি সেটিকে টুইট করবেন এবং তার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে আগুন জ্বলে যাবে এবং তারপর কেন্দ্রীয় সরকারকে দুটি এফআইআর দায়ের করতে হবে। একটি এফআইআরে নুপুর শর্মাকে এবং তারপরের আরও একটি এফআইআরে আরও 8 জনকে জুড়তে হবে। দুটি এফআইআর, যাতে বোঝানো যায় যে আদতে সবটাই কিন্তু পরিষ্কার রয়েছে। এই
এটাই কি বাক স্বাধীনতা? বাক স্বাধীনতা বলতে কি এটাই বোঝানো হয়েছে সংবিধানে? আমি সেটাই একটুখানি বুঝবার চেষ্টা করছি। আমি সৈকত মন্ডলের কাছে যাবো, হাসছিলেন একটু আগে সৈকত। আমি যে কারণে হাসছিলাম তার উত্তরটা এখন দিলে বাকবিতণ্ডা বেঁধে যাবে নীলাদ্রিদার সাথে, হয়তো সেক্ষেত্রে তাহলে আর বাকি কথা বলা যাবে না, তাই হাসার কারণ বলছি না। আর আমি জানি না এরপর থেকে না যদি না, কোনো আপনি ইস্যুতে বলতে পারেন, আমি বাক না, স্বাধীনতা উইথড্র করে নিয়েছি আমার। না না, বাক স্বাধীনতা বেশ, বিশ্বাসী তো আমি, বলুন। এরপর থেকে যদি এরকম টক শোতে বসে মানে কারোর সাথে মতের অমিল হয় এবং তখন যদি তাকে আমার মত দিয়ে আক্রমণ করতে চাই, তাহলে সেটা আগে পরে ওই বসিয়ে বলবো কিনা বাক স্বাধীনতার নামান্তর, এটা একটু ভেবে দেখতে হবে। ভাবাচ্ছেন যারা তাদের কথাও ভাবতে হবে এটা। আমি কুণাল যেটা বলছিলেন সেটাই মূলত একবার বলতে চেয়েছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আক্রমণ করা হলো তখন রদ্দুর রায়কে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পর তার 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 হয়ে কেউ একজন এফআইআর করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন করে তখন মনে হয় কেউ হয়তো থানায় কেস করেন, কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে সেই সময়ে তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। কিন্তু এই একই অ্যাঙ্গেল থেকে আমি বলতে চাইছি যে সে তার ঠিক আছে, তার বাক স্বাধীনতা হোক। নীলাদ্রিদা যেটা বলছিলেন যে এত বীতশ্রদ্ধ মানুষ রাজনীতির ওপরে, যার ফলে কেউ যখন ওরকম গালাগালি দিচ্ছে, যেটা আমি আমার মনের মধ্যে আছে আমি দিতে পারছি না, আমি মনে করছি যে ওকেই প্রতীক হিসেবে নিচ্ছি, আমি সুযোগ পেলে আমিও দিতাম, আমি এটা মেনে নিলাম। আমি সেখানে আমার প্রশ্ন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে যখন উনি করছিলেন তখন এখানে কোন রাজনীতির প্রতিবাদ হচ্ছিল, কোন সংস্কার হচ্ছিল? বাবু, আমি একটু মনে করিয়ে দিতে চাইবো 2020 5ই মার্চ দোল পূর্ণিমার দিন কলকাতারই একটি বিশ্ববিদ্যালয়, মনে আছে নিশ্চয়ই, রদ্দুর রায়ের একটি বিকৃত গান, মানে রবীন্দ্রনাথের গানকে বিকৃত করেছিলেন রদ্দুর রায়, এবং সেটি পিঠে লিখে ঘুরে বেরিয়েছিলেন বেশ কয়েকজন। আপনি এবারে মনে করে দেখুন, বেশ কয়েকদিন আগে আলিয়া ইউনিভার্সিটির ভিসি কে একই রকম ভাবে গালাগালি দেওয়া হয়েছিল, যে ছাত্রনেতা দিয়েছিল তাকে অ্যারেস্ট করার আগে সে সাংবাদিক সম্মেলন করে বলেছিল, এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিল এই গালাগালি। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি মনীন্দ্র কলেজের একটি ছাত্র একই রকম ভাবে ভিসি কে গালাগালি দিয়েছেন, জাস্টিফাই করার চেষ্টা করেছেন এই রদ্দুর রায়কে মতো এদেরকে রেফার করে। অর্থাৎ সমাজের বীজ যেভাবে উনি রোপণ করছেন, আমি জানি না আমার ছেলে মেয়েও হয়তো আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ভাষায় গালাগালি দেবে, এটাই শিখবে এবং বলবে যে এইটাই বাবার আমার বাক স্বাধীনতা। আমি শেষ করছি এই প্রসঙ্গে আরেকটা বলে, কুণালেরই আরেকটা অংশ উল্লেখ করে, সেটি হচ্ছে যে আমি ওনার একটি বিষয় গতকালও দেখছিলাম রূপঙ্কর এবং কেকের ইস্যুতে, কন্টেন্টের যে কথাটা আমি বলছিলাম, উনি যে বলছিলেন চরিত্র যদি এখানে আসে। শুনুন, দীনবন্ধু মিত্র, আপনিও বাংলার ছাত্র আমিও বাংলার ছাত্র, নীলদর্পণ বলে একটি নাটক লিখেছিলেন, সেই নাটকে কিছু অশ্লীল কথা ছিল যা নিয়ে সেই সময় বিতর্ক হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন দীনবন্ধু মিত্র যদি ওই শব্দগুলো ওই চরিত্রের মুখ থেকে বাদ দিতেন তাহলে চরিত্রগুলো নকল হয়ে যেত। অর্থাৎ মাতাল চরিত্রের মুখে মাতালের ভাষা না বসালে তাকে মাতাল সেটা বোঝা যায় না। আমার মনে হয় কুণাল বাবু এটাই বলতে চেয়েছেন, আপনি যদি কন্টেন্টের মধ্যে চরিত্র সৃষ্টি করতে চান তাহলে অবশ্যই সেই চরিত্র পুলিশ চরিত্র হলে, মাতাল চরিত্র হলে, ঘুষখোর চরিত্র হলে আপনাকে তো তার মতো করেই ব্যবহার করতে হবে, এবং এটাই আপনার ক্রিয়েটিভিটি। কিন্তু আপনি এখানে বসে যদি আপনাকে আমি সরাসরি অহেতুক গালাগালি দিয়ে আক্রমণ করি, সেখানে আমার কোথায় ক্রিয়েটিভিটি? যেটা উনি করেছেন, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছেন বলেই উনি অ্যারেস্ট হয়েছেন, এটা নিয়ে বলতেই পারেন, কিন্তু আমি এই প্রসঙ্গেই প্রশ্ন তুলছি কিসের ক্রিয়েটিভিটি? এবং আমার আরেকটি কথা লক্ষ্য করে দেখুন, এই কুণাল বাবুরা যারা আছেন তাদের অনেককে, ঝিলিক বলেও আমি একজনকে দেখেছি, তাদের অনেককেই তারা কিন্তু সম্পূর্ণ নতুন ভাবে কন্টেন্ট তৈরি করেন, আর এই রদ্দুর রায় একটাও নতুন কন্টেন্ট তৈরি করে না। এরা সমাজে যে কন্টেন্ট হুলুস তুলুস বেঁধে যায় সেটার সঙ্গে গালাগালি যুক্ত করে, এর নতুন কোনো কন্টেন্ট তৈরি করতে পারে না। ও নতুন কন্টেন্ট তৈরি করেছিল রবীন্দ্রনাথকে গালাগালি দেওয়ার পর পর্যন্ত, তারপরে একটাও নতুন কন্টেন্ট তৈরি করতে পারে না। আপনি মনে করে দেখুন, রানু মণ্ডল জন্ম নেওয়ার পর এই ফেসবুকে তিনি একটা টাকাও পাননি। ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গান করার পরে ওনার এলাকার লোক ঢুকতে দেয়নি বিভিন্ন ইউটিউবারদের, যে আপনারা এসে ইনকাম করে নিয়ে যাবেন, ভুবন বাবু কিছু পাবেন না। এবং তারপরে ভুবন বাবু একটা জায়গায় এসছেন, ইউটিউব যারা করেন, আমিও নিজে ইউটিউবার, আমি আমার কবিতার আমি একজন বাচিক শিল্পী, আবৃত্তির ইউটিউব আছে আমার, কিন্তু আমরাও জানি কিভাবে ওখানে আয় করতে হয়। তো তার জন্য কিন্তু এই যে হাইজ্যাক করে নেওয়া, আমি একটা জিনিস মার্কেটে করে ফেলেছি, সেটাকে এই স্যান্ডি ট্যান্ডি যারা আছে এই নোংরা ভাবে এগুলো করে, এই রদ্দুর ফদ্দুর, এরা এটা কি করে, ওই যে কন্টেন্ট তৈরি হয়ে গেছে বাজার অলরেডি খেয়ে নিয়েছে, সেই কন্টেন্টের মধ্যে ঢুকে গালাগালি দেয়, যার ফলে এদের ভিউয়ার্স বাড়ে। আর কিছু এই বিকৃত মস্তিষ্কের মানুষ আমরা আছি এবং অলস মস্তিষ্কের মানুষ আমরা আছি, আর সবসময়ের জন্য মানুষের এই কিছু খারাপ দিক থাকে, তারা এটা নিয়ে উপহাস করতে থাকে। চায়ের থেকে যেমন বাড়ির পাশের কাউকে টুনি বললে রাগারাগি করে, খেপে যায়, বলে আপনাকে আমি এলিয়ে দিলাম, শান্তম আপনি বলুন টুনি টুনি টুনি, আপনি বললেন, আমি চুপচাপ মজা নিলাম, আপনাকে আমি এগিয়ে দিলাম। এই ধরনের কিছু লোক সমাজে আছে,
আছে, তারাই এই ধরনের এইগুলোকে ইউটিউবে এগুলো দিচ্ছে আর তার টাকা রোজগারের করে দিচ্ছে। একদম ঠিক বলেছেন, এই মুহূর্তে অ্যারেস্ট করে ওর ভিউয়ার্স আরো বাড়িয়ে দেওয়া হলো। আরো বেড়ে গেল, অনেকটাই বেড়ে গেল। আমি সেটাই দেখছি, আমি ফলো করছিলাম দুদিন ধরে। যাই হোক, আমি জয়দেব ঘরের কাছে আসবো। জয়দেববাবু এখনো হাসছেন। জয়দেববাবু এখনো হাসছেন, বলুন। রোদ্দুর রায় একটা ছোট্ট পটের ছোট্ট অঙ্কে অভিনয় করছে, কিন্তু নূপুর শর্মা, আমরা এত কথা বলে গেলাম, এতগুলো শব্দ খরচা করে গেলাম ওই রোদ্দুর রায়কে নিয়ে। রোদ্দুর রায় অপরাধ করেছে, প্রশাসন এবং থানা পুলিশ আছে, তারা সদর্থক ব্যবস্থা নিয়েছে, 14 দিনের জেল হেফাজত হয়ে গেছে। সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি 14 তারিখ পর্যন্ত। হ্যাঁ, সরি, 14 তারিখ পর্যন্ত জেল হেফাজত হয়ে গেছে। তো ওনার শাস্তির একটা রিমান্ড কাস্টাডিতে নেওয়া আছে। রোদ্দুর রায়কে নিয়ে সমাজে কিন্তু এখনো কোনো রকমের উত্তেজনা তৈরি হয়নি, কিন্তু নূপুর শর্মা সারা বিশ্বের কাছে ভারতবর্ষের ইমেজ নষ্ট করলো। জায়গায় জায়গায় উত্তেজনা, জায়গায় জায়গায় অস্থিরতা, সামাজিক অস্থিরতা, এবং সবথেকে বড় কথা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে যে বিষ বপন করছে, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার অবাক নির্বাক হয়ে বসে আছে। এটা কিসের ইঙ্গিত? ধ্রুবীকরণের ইঙ্গিত? হিন্দু মুসলমান করে আবার 2024 ভোটের ইঙ্গিত? না ভোট জেতার কৌশল? কারণ বাবরি মসজিদ অধ্যায় শেষ, তাই চলো জ্ঞানবাপী আর নূপুর শর্মাকে নিয়ে আবার ভুলিয়ে দাও বেসরকারীকরণ থেকে শুরু করে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে মোদী সরকারের ব্যর্থতা। সেই জায়গায় কি তুরুপের তাস হিসেবে নূপুর শর্মাকে ব্যবহার করছে মোদী সরকার। আজকে রোদ্দুর রায় ব্যাপারটা অত গুরুতর নয়, অপরাধ করেছে, একজন এফআইআর করেছে, থানা অ্যারেস্ট করেছে, তার শাস্তি প্রতিবিধান হবে, আদালত আছে, দেখবে, নিঃসন্দেহে তার বিচার হবে। যদি তার বাকস্বাধীনতা হরণ করে থাকে আদালত রায় দেবে, যদি সে বাকস্বাধীনতার জায়গায় ব্যক্তি স্বাধীনতাকে অবমাননা করে থাকে তার কিন্তু শাস্তি হবে। সে কিন্তু প্রশাসনের আওতায়। নূপুর শর্মা কোথায়? নূপুর শর্মা কোথায়? মোদির কোটের পকেটে না কোথায় লুকিয়ে আছে? নূপুর শর্মা আজকে যে মন্তব্য করেছে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে এবং একটা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে, এবং ধর্মীয় ভাবাবেগের ফলে আজকে আন্তর্জাতিক স্তরেও কিন্তু ভারতের ইমেজ নষ্ট হয়েছে। তারপরেও নূপুর শর্মা খোলা ঘুরছে। কোথায় তার গ্রেপ্তারি? কেন নেই তার গ্রেপ্তারি? কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে সোচ্চার হয়েছেন যে ভারতের যে ফ্যাব্রিকেশন, ভারতের যে ঐক্য অটুট থাকার দরকার, সেটা আজকে কলকাতা থেকে শহরাঞ্চল থেকে শহরতলি বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু দুর্ভোগ হয়রানির শিকার হচ্ছে। আর বিজেপির মুখপাত্র ঠান্ডা ঘরে বসে সাফাই দিচ্ছেন যে এটা কোনো অন্যায়ই হয়নি, এবং আমরা তো দল থেকে বহিষ্কার করেছি বলে দায় সারা মনোভাব নিচ্ছেন। আজকে যখন আপনাদের দলের মানুষটি আজকে দেশের বাইরে এবং দেশের বিরুদ্ধে এত বড় একটা সামাজিক অস্থিরতা তৈরি করছে, আপনাদের দায় কি এতটুকু কমে বা আপনারা এড়াতে পারেন? তো আমরা রোদ্দুর রায়ের প্রসঙ্গ ছেড়ে মনে হয় আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নূপুর শর্মা। আমাদের তৃতীয়, আমি জয়দেববাবু হ্যাঁ অবশ্যই জয়দেববাবু মনে করিয়ে দেবো, আমাদের তৃতীয় প্রশ্ন এটাই ছিল, তাহলে কি বাকস্বাধীনতা নূপুর শর্মা এবং নবীন জিন্দালদেরও থাকাটা দরকার নয়? যদি রোদ্দুর রায়ের বাকস্বাধীনতা থাকে তাহলে নবীন জিন্দাল নূপুর শর্মারও তো বাকস্বাধীনতা থাকবে। তারা তো এদেশের বাইরের কোনো লোক নন। আমি আসছি। তো সেই বাকস্বাধীনতার যে জায়গাটা, সেই বাকস্বাধীনতার জায়গাটা থাকবে নাকি আপত্তিকর মন্তব্য ঘিরে গোটা দেশে যে অশান্তির আগুন ছড়াচ্ছে সেই অশান্তির আগুনের দিকে নজর থাকবে? ঠিকই বলেছিলেন, টুইট করে মুখ্যমন্ত্রী গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, খুব সত্যি কথা। কিন্তু এখানে একটা বিষয় একটুখানি উল্লেখ করার দরকার, আমি চন্দ্রশেখরদার কাছে যাব। খুব সত্যি কথা যে সাসপেন্ডেড বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং বহিষ্কৃত বিজেপি মুখপাত্র নবীন জিন্দাল, তাদের পাশাপাশি সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহান, ধর্মীয় নেতা মৌলানা মুফতি নাদিম, তাদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। নবীন শাবা সহ 8 জনের যেটা সেকেন্ড এফআইআর, সেটাতে প্রথম এফআইআরটি নূপুরের বিরুদ্ধে, আর এই এফআইআরটিতে দ্বিতীয় যে এফআইআরটি তাতে
যোগ করা হয়েছে আরও বেশ কয়েকজনের নাম। হিন্দু মহাসভার মুখপাত্র পূজা শাকুন পাণ্ডেও রয়েছেন সেই তালিকায়। নেট মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য অনিল কুমার মিনা, গুলজার আনসারি এবং আব্দুর রহমান, এই তিনজনের নামও রয়েছে এফআইআরে নেট মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর জন্য। সুতরাং কোথায় কি বলছি না বলছি, যেটা নিয়ে আমরা একদম শুরু থেকেই কথা বলছিলাম, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য, অত্যন্ত গুরুতর। আমরা কন্টেন্ট বানানোর সময় অনেক সময় খেয়াল করছি না যে কোথায় কার আঘাত লাগছে, কারণ আঘাত তো ধর্মীয়ভাবেও লাগতে পারে, রাজনৈতিকভাবেও লাগতে পারে, সামাজিকভাবেও লাগতে পারে, বিভিন্নভাবে লাগতে পারে। তো সেটা কোন জায়গায় গিয়ে ঠিক আঘাতটা লাগছে সেটা কি দেখতে হবে, নাকি ব্যক্তি স্বাধীনতা, ভাষার স্বাধীনতা, ভাষা প্রকাশের স্বাধীনতা, এই কথাগুলোই আমরা বলে যাব, আউড়ে যাব এখনো পর্যন্ত। চন্দ্রশেখর ভট্টাচার্য। আমি এই নুপুর শর্মার প্রসঙ্গটাকে নিয়েই কথা বলাটা পছন্দ করতাম, কিন্তু যেহেতু রদ্দুর রাও প্রসঙ্গটা এতটা আলোচিত হয়েছে, আমার একটা ভাবনা, একেবারেই আমি ভাবনা থেকেই বলছি। আইটি এক্সপার্ট তিনি, আইটি বিশেষজ্ঞ। যে মোক্সা শব্দটার মানে অর্থ কোনো বাংলায় পাওয়া যায়নি। মোক্সা বলে একটি আইটি কোম্পানি আছে, আমি তার প্রথম লাইনটা পড়ে দিচ্ছি তাদের কোম্পানির ইন্ট্রোডাকশন। Moksha is a leading provider of industrial networking, computing and automation solution to help customers enable the connectivity for the industrial and so on so forth. আমার প্রশ্ন, তিনি যে মোক্ষাবাদের কথা বলছেন, ইজ হি দ্য ক্যাম্পেনার ফর দ্যাট আইটি কোম্পানি? ব্যবসাটা ওখানে হতে পারে। তার পপুলারিটি এবং মোক্ষাবাদ, মোক্ষাকে লোকে খুঁজবে এবং মোক্ষাতে যাবে এবং তারপর রদ্দুর রায়ের সাথে যোগাযোগ করলে সেই যোগাযোগটা হয়। দ্বিতীয় হচ্ছে, কোন সময়টা বেছে নেওয়া হলো। কিছুদিন আগে কলকাতায় কেকের মতো বিখ্যাত শিল্পী মারা গেছেন। কোন কোন শিল্পীর প্রতিবাদ পেয়েছেন? সেখানে কি রদ্দুর রায় ছিলেন? সুমন ছিলেন? নেই। হঠাৎ করে গালিগালাজ দিলেন কেন? কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এমনকি আইনি দায়রাতে ভীষণভাবে পিছিয়ে পড়ে আছে, ভীষণভাবে চাপে আছে। বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে, কেউ গ্রেপ্তার হচ্ছে, কারো কোনো শিক্ষাক্ষেত্রে এসএসসি এবং ইত্যাদি নিয়ে যা ঘটছে সবাই আমরা জানি। পুরো বিষয়টার থেকে চোখটা কিন্তু সহজে ঘুরে যায়। ফলে ঘুরে গেলে এখন শুধু রদ্দুর 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 হচ্ছে। পশ্চিমবাংলার বেকারত্বের কোনো সমস্যা নেই। যখন রদ্দুর রদ্দুর হচ্ছে তখন একই সঙ্গে কিন্তু প্রত্যেক দিন শয়ে শয়ে প্রকল্পের উদ্বোধন হয়ে যাচ্ছে, সামনে পঞ্চায়েত নির্বাচন আছে। মানুষের সমস্যাগুলোকে চেপে দেওয়া গেছে রদ্দুর রদ্দুর করে। এটা একটা বেছে নেওয়া খেলা হতে পারে, কারণ এর থেকেও বড় গালাগালি অনেকে দিয়েছেন, অনেক রাজনৈতিক নেতা দিয়েছেন, ক্ষমতায় থাকা দলের নেতা দিয়েছেন, ক্ষমতাসীন দলের নেতারা দিয়েছেন, কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রেই না, আজকে যখন নুপুরের কথা বলা হচ্ছে, নুপুর শর্মার কথা বলা হচ্ছে, আমি একটু পিছিয়ে গিয়ে মনে করি যে বছর দুয়েক আগে তেজস্বী শর্মা, তেজস্বী সূর্য, বিজেপির পার্লামেন্ট মেম্বার কর্ণাটকের, তিনি টুইটে কি কথা বলেছিলেন যার ফলে গোটা আরব দুনিয়া খেপে গিয়েছিল। আসলে নুপুর, তেজস্বী এরা প্রোডাক্ট অফ এ পার্টিকুলার পলিটিক্যাল থিঙ্কিং, একটা পলিটিক্যাল ইডিওলজি, যার রুট, যার বীজটা আছে উই আর আওয়ার নেশনহুড ডিফাইন্ড বইতে গোলওয়ালকারের, যেখানে মুসলিমদেরকে গ্রিন সার্পেন্টাইন বলা হয়েছে, যেখানে হিটলারের সব রাজনৈতিক সমর্থন করা হয়েছে এবং যেখানে ব্রাহ্মণ্যবাদের কথা বলা হয়েছে। সেই রাজনীতির 94 বছরের 96 বছরের ফল হচ্ছে নুপুর শর্মা, তেজস্বী সূর্য। আজকে নুপুর শর্মা এই মন্তব্যটা করেছেন, এর বাইরে তারপরে বিজেপি যে প্রেস রিলিজটা বার করেছেন, তাদের বক্তব্য বার করেছেন, তাদের বক্তব্যকে একটা মানুষ, বিজেপির লোকেরা বিশ্বাস করেন? বুকে হাত রেখে বলুন তো, তাহলে কারা লিঞ্চিং করেছে, কারা বাবরি ভেঙেছে, কারা আজকে অভিন্ন দেওয়ানি বিধির কথা ঘোষণা বলতে চায়, কারা গোমাংস খাচ্ছে কিনা হত্যা করতে চলে যায়, কারা মানে একের পর এক নামাজ বন্ধ করা, হিজাব পরে স্কুল কলেজে যাওয়া বন্ধ করার লড়াইগুলো কারা, দাবিগুলো কারা করে? সব প্রত্যেকটা দাবি তো একটা ধর্মীয় পক্ষপাতিত্বের জায়গা থেকে করা। তাদের ফল হচ্ছে নুপুর শর্মা। নুপুর শর্মাকে সাসপেন্ড করে তারা কি মানুষকে বোঝাতে চাইছেন? মানুষ এখান ভারতের মানুষ পরিষ্কার বুঝে গেছে তার ফলটা যা হয়েছে। আজকের এই বিশ্ব পরিস্থিতিতে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর
যখন গোটা দেশে ভয়ঙ্করভাবে একটা অর্থনৈতিক অস্থিরতা, সেই সময় ভারতের সব থেকে বড় অর্থনীতির জায়গাটা ছিল গালফ। এবং সত্যি কথা অস্বীকার করার কোনো কারণ নেই, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 8 বছরে গালফের সাথে সম্পর্কটাকে অনেক ভালো করেছিলেন, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্কটা। তার পেছনে অনেক কারণ আছে, পাকিস্তানকে কোণঠাসা করা যেমন আছে, আদানি আম্বানির ব্যবসা পাওয়ার জায়গাটাও আছে, কিন্তু ভারতের একটা বৈদেশিক জায়গা থেকে বৈদেশিক মুদ্রা আয়ের এবং ব্যবসার একটা ভালো জায়গা তৈরি হয়েছিল। আজকে সেই জায়গাটাও শেষ হয়ে গেল, নুপুর শর্মা বুমেরাং হয়ে গেছে। আর শুধু বুমেরাং হয়েছে বিজেপির জন্য না, ভারতের জন্য সর্বনাশ হয়ে গিয়েছে। কারণ শুধু গালফে ভারতীয় পণ্য দোকান থেকে ছুঁড়ে বার করে ফেলে দেওয়া হচ্ছে তাই নয়, অমুসলিম যারা গালফে চাকরি করছিলেন তাদের বকেয়া বেতন, তার সঙ্গে তার যে 1 মাস 2 মাসের এক্সট্রা স্যালারি পাওয়ার দরকার সেটা, প্লাস ফেরত আসার টিকিট ধরিয়ে দিয়ে বলা হচ্ছে অমুক তারিখের মধ্যে লিভ দ্য কান্ট্রি। কাতার জানিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপে ভারতের কেউ খেলা দেখতে গেলে সেখানে ভারতীয়দের প্রবেশাধিকার দেওয়া হবে না বিশ্বকাপ ফুটবলে। কোথায় গিয়েছে ভারত আজকে? আজকে রাষ্ট্রসংঘের মতো সংঘ পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে ভারতকে যে হল্ট, থামো, নিজেকে সংশোধন করো। কে সংশোধন করবে? দোজ দ্য লিডারশিপ হু আর লিডিং দ্য বিজেপি এন্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তারা করবে? অসম্ভব। এখানেই সমাজের সবচেয়ে বড় সংকটটা হয়েছে, যা ভারতবর্ষের রাজনীতি, যা ভারতবর্ষের গৃহীত নীতি এতদিনের, যা সংবিধানের মূলগত আদর্শ, সেখান থেকে সরে গিয়ে ভারতকে জবরদস্তি একটা দিকে টেনে নিয়ে যাওয়ার ফল সংঘাত অনিবার্য ছিল, সেটাই ঘটেছে। নুপুর শর্মা ম্যানিফেস্টেশন। সমস্যাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, তাই নুপুর শর্মা সাসপেন্ড। সমস্যাগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, তাই হঠাৎ করে উঠে আসেন রোদ্দুর রায়। রোদ্দুর রায়ের আগে অনেকে সরকারকে নানা গালিগালাজ করেছে। সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ আছে, কাউকে গালিগালাজ করলে তাকে অ্যারেস্ট করা যাবে না। মানবাধিকারের প্রশ্ন বললে তো এই জায়গাটা আসে, অ্যারেস্ট করা কেন? তাকে এতদিন যাবত আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আজকে আইনি ব্যবস্থা নেওয়া, অ্যারেস্ট কেন? ঘুরিয়ে দেওয়া, চোখ থেকে ঘুরিয়ে দেওয়া, পুরো ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া। আমাদের মাথার উপর দিয়ে এই খেলা চলছে, আর আমরা রাজনীতিতে ঘরে বসে। চন্দ্রশেখর দা, আপনি যেটা বলছেন ঘুরিয়ে দেওয়া, কে ঘুরিয়ে দিচ্ছে? চন্দ্রশেখর দা, আপনি যে বলছেন ঘুরিয়ে দেওয়া, মানে আপনাকে গালাগালি দিলে সেটা যদি একটা ইস্যু হয় তাহলে সেটা ঘুরিয়ে দেওয়া। মিডিয়ার কথা ছাড়ুন, গ্রেপ্তারটাকে আপনি সমর্থন করছেন না সমর্থন করছেন না? চন্দ্রশেখর দা, গ্রেপ্তারি হওয়াটাকে সমর্থন করছেন না সমর্থন করছেন না? জয়দেব বাবু কথা বলে যান, আমার কথা বলার আর প্রয়োজন নেই। না, আপনি তো প্রথমে বললেন সমর্থন করি, এখন বলছেন সমর্থন করি না। আপনার স্ট্যান্ডটাই তো আপনি ক্লিয়ার করলেন না। প্রথমে বললেন যে, হ্যাঁ, কারণ উনি বললেন রোদ্দুর রায়কে বিখ্যাত না বলে কুখ্যাত বলা উচিত। এখন উনি বলছেন কেন ওনাকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তারের কাজ করেছে তাই গ্রেপ্তার করা হলো। সুপ্রিম কোর্টের নির্দেশটাকে তুলেছেন। না, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলো বলে কি আমার ব্যক্তি সম্মান, আমার আত্মমর্যাদাটা ধুয়ে চলে যাবে ওনার মতন ডিটারজেন্টের সাবানের জলে, যেটা চন্দ্রশেখর বাবু বলছেন? আমার আত্মসম্মান আত্মমর্যাদায় যদি কেউ ঘা করে, সেটাকে আমি প্রতিবাদ করে বা তার প্রতিশোধের জন্য আমি আমার ব্যবস্থা নেবো না? আমাকে মেরে যাবে, আমি মার খাবো, মামলা করা যায়। হ্যাঁ, তো আমি তো আইনের সাহায্য নিয়েছি। আইন তাকে গ্রেপ্তার করেছে, আইন গ্রেপ্তার করেছে। যদি আপনার মনে হয় যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ গভীর কাজ করেছে, তাহলে আপনি আওয়াজ তুলুন পুলিশের বিরুদ্ধে। না, আপনি পুলিশের বিরুদ্ধে, না, সাহস থাকলে আপনি পুলিশের বিরুদ্ধে আওয়াজ তুলুন, পুলিশকে চ্যালেঞ্জ করুন, পুলিশের বিরুদ্ধে মামলা করুন যে পুলিশ অনৈতিক, অবৈধ, অনৈতিক কাজ করেছে। আপনি বলুন আইনের ভাষায়। ছোট্ট জায়গায় একটুখানি ভুল থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র পুলিশ নয়, এটা মহামান্য হাইকোর্টের বিচারপতির নির্দেশের বিষয়টা হয়েছে। মাফ করবেন, ব্যাংশাল কোর্টে তোলা হয়েছিল, বিচারকের অনুমতি ক্রমেই এই অ্যারেস্টটা হয়েছে। এবং তারপর তাহলে তো উনি আদালত অবমাননা করছেন, চন্দ্রশেখর বাবু তো আদালত অবমাননা করছেন। আমি সেই বিষয়টার মধ্যে ঢুকতে চাইছি না। আপনি সরাসরি পুলিশের উপর অনাস্থা দেখাচ্ছেন এবং আদালত অবমাননার কাজ করছেন। রোদ্দুর রায়ের গ্রেপ্তারিটাকে আপনি সমর্থন করছেন না করছেন না সেটা বলুন, তার বৈধতা বা নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলবেন। রায়ের জায়গায় আমরা সমর্থন করবো কি করবো না সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে এটাই
যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। খুব সত্যি কথা যে এই বিষয়গুলো নিয়ে হয়তো আমাদের আলোচনা করবার দরকার ছিল না, আমাদের সামনে আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করতে কখন আলোচনা করতে বসেছি? যখন সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা নির্বাচন রয়েছে। কখন আলোচনা করতে বসেছি? যখন দেশে আম জনতার পকেটে টান পড়েছে অত্যন্ত দরকারি যে সমস্ত জিনিসপত্রগুলো, যে জিনিসপত্রগুলো না কিনলেই নয়, জীবনযাপন অসম্ভব, সেই সমস্ত জিনিসপত্রগুলোর প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কমার কোনো নামগন্ধ নেই। এমন একটা সময় আমরা আলোচনা করতে বসেছি যে সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এমন একটা অবস্থা যেখানে রাজনৈতিক অবস্থানগুলো গুলিয়ে যাচ্ছে। কে কোন রাজনৈতিক অবস্থানে রয়েছেন সেটাও আমরা স্পষ্ট করে বুঝে উঠতে পারছি না। সেই রকম একটি সময় নূপুর শর্মা এবং নবীন জিন্দালের আপত্তিকর মন্তব্য, ঠিক সেই রকম একটি সময় রোদ্দুর রায়ের গ্রেফতারি। কিন্তু আদতে নবীন জিন্দাল কিংবা নূপুর শর্মা কতটা বেনিফিটেড হবেন জানেন না। আমি একদম মাঝখানে বলেছিলাম আলোচনার মাঝখানে যে রোদ্দুর রায় যথেষ্ট বেনিফিটেড হলেন, তাই নয় কি? এটাও কি একটা অন্যরকম বাণিজ্য নয়? যে বাণিজ্য আমরা দেখে আসছি, আমি তো শুরুতেই বলেছিলাম যে ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন ভাবাবেগে আঘাত লাগলেই তো আমরা সরব হই। তো সেই জায়গাতে সরব হওয়ারও একটা পে ব্যাক আছে, তো সেই পে ব্যাকটা পেতেই হয়, তাই নয় কি কুণাল? শান্তনু, আমি আলোচনাটা শুনছিলাম। আমি আসলে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাই না, কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি যে এর মাঝখানে রাজনীতিবিদদের বা রাজনীতির আলোচনার মাঝখানে একটা লাভ হয় না বেসিক্যালি। আর আমি রাজনীতিবিদও নই, আর আমি জার্নালিস্টও নই। তো বেসিক্যালি আমি একটা জিনিস মনে হয় যে রোদ্দুর রায়কে নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই, কারণ রোদ্দুর রায় কোনো কন্ট্রিবিউশন রাখেননি এই ইউটিউব কমিউনিটিতেও ইভেন। কারণ রোদ্দুর রায় উনি পড়াশোনা জানতে পারেন, উনি মোক্ষ লাভ করতে পারেন, উনি অনেক কিছু করতে পারেন, ওনার ফ্যান ফলোইংও থাকতে পারেন, ওনার গাঁজা খাওয়ার স্টাইলে কেউ ফলোয়ার হতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ইউটিউবের দুনিয়াতে রোদ্দুর রায় একটা বাঁশে ঝুলছেন দুটো পা দুদিকে দিয়ে, গোয়ার সমুদ্রে তিনি একটা হাফ প্যান্ট পরে স্নান করছেন আর কুৎসিত ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাইছেন। এইটা যদি মনে হয় যদি কোনো মানুষকে অনুপ্রাণিত করে শুধুমাত্র শুধু শিক্ষিত ব্যক্তি বলে, এটা একটা দিক। আর দ্বিতীয় দিক, যেহেতু আজকে রোদ্দুর রায় সরকারের বিরুদ্ধে বলেছেন, তাই তার পক্ষে প্রচুর লোক চলে এসেছেন। হ্যাঁ, কেন? কেকের মৃত্যু নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, রোদ্দুর রায় প্রশ্ন তুলেছেন। তিনি নাম করা ইউটিউবার, তিনি কি করেন? তিনি রবীন্দ্রনাথকে কুৎসিত ভাষায় ব্যঙ্গ করেন এবং তিনি রবীন্দ্রনাথকে আবার গালাগালি দেন। তিনি একটা হাফ প্যান্ট পরে একটা গাঁজা টানেন বসে বসে। এটা যদি ইউটিউবের কোনো আগামী দিনে এরাই যদি ইনফ্লুয়েন্সার হয়, তাহলে আমি বলবো যে আমি কালকে ইউটিউব কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি। এটাতে যদি দেখা যায় যে আমাকে 10টা লোক এসে আমার পোস্টে গালাগাল দিয়ে চলে যায়, তবু আমি বলবো যে আমি এটাকে সমর্থন করি না। আর সেকেন্ড পয়েন্ট, আজকে যারা বিরোধীরা, আজকে যারা যা বড় বড় কথা বলছেন, তাদের একটাই উদ্দেশ্য, তারা রোদ্দুর রায়কে, তাদের নিয়ে কিছু যাই আসে না, তাদের একটাই উদ্দেশ্য, তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে গালাগাল দিয়ে যে রোদ্দুর রায় ইজ গ্রেট। তারা সবাই এখন রোদ্দুর রায়ের জন্য ঝান্ডা নিয়ে দৌড়চ্ছে, কারণ মমতা ব্যানার্জি গালাগাল দিয়েছেন। আজকে যদি এই গালাগালটা মমতা ব্যানার্জিকে না দিয়ে দিলীপ ঘোষকে দিতেন, তাহলে তৃণমূল আবার তার পিছনে দৌড়তো। এটা হচ্ছে পলিটিশিয়ানদের বেসিক আইডিয়া। তো রোদ্দুর রায়কে নিয়ে শান্তমদা তুমিও আলোচনা করতে না, আর আমি তো এখানে বসতাম না। বেসিক্যালি আমি বসেছিলাম, সত্যি কথা বলতে, তুমি আমার পরিচিত বলে। কারণ রোদ্দুর রায়ের মতন একটা মানুষকে নিয়ে প্রচুর শিক্ষিত লোক আছে এই সমাজে, প্রচুর শিক্ষিত লোক। তার জন্য রোদ্দুর রায়কে সমর্থন করা আমার প্রয়োজন পড়ে না। উনি হাইফাই লেভেলে পড়াশোনা করুন, কিন্তু উনি যদি একটা মিনিমাম কন্ট্রিবিউশন ইউটিউবে রেখে যেতেন, তাহলে আমি একজন ইউটিউবার হিসেবে গর্বিত হয়ে বলতাম যে এই লোকটা অ্যাটলিস্ট প্রতিবাদ করছেন। উনি যে ভাষাতে প্রতিবাদ করেছেন, আমি আবার একটা কথা বলি যে বহু ছোট ছোট ইউটিউব চ্যানেল আছে যারা সংবাদ মাধ্যম হয়তো নয়, কিন্তু সংবাদের ভাষা বা সংবাদ পরিবেশন করেন। তাদের যে আজকে বাক স্বাধীনতা নিয়ে তোমরা আলোচনা করছো, তাদের বিরুদ্ধে যে অন্যায়গুলো হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, তাদের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এক সময়, কোথায় তা নিয়ে তো তোমরা কোনোদিনও প্রোগ্রাম করোনি। আজকে রোদ্দুর রায়ের সমর্থনে কেন প্রোগ্রাম করছো? রোদ্দুর রায় কে? আজকে যদি বাক স্বাধীনতার কথা ওঠে, তাহলে আমি একটা কথা বলি, বাক স্বাধীনতা শুধুমাত্র সাধারণ মানুষের নেই, প্রত্যেকটা রাজনীতিবিদের আছে। তারা প্রত্যেকটা নোংরা কথা বলতে পারে, তারা একটা কার্টুন চরিত্রে পরিণত হতে পারে রাজনীতিকে। তারা আজকে কার্টুন চরিত্রে পরিণত হচ্ছে, তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ হচ্ছে। আজকে রাজনীতিবিদরা একে অপরের বিরুদ্ধে নোংরা ভাষা বলেন, তারা জানেন তাদেরকে কিছু বলবেন না, তাদেরকে বলার কেউ নেই, কারণ তারা তো কেউ প্রশাসন, কেউ বিরোধী, তাদের তো এগেনস্টে কেউ বলতে পারবে না। যেন তারা নোংরা কথা বলতে পারেন, তাদের বাক স্বাধীনতা নিয়ে তখন কোনো কথা ওঠে না। কিন্তু আমি এক্ষেত্রে কিন্তু যারা শুনছেন আমাকে, আমি রোদ্দুর রায়ের পক্ষেও কিন্তু বলছি না। দেখুন, ভালো মন্দ, শালীন অশালীন, এগুলোর আমি ব্যাখ্যা করতে জানি না। ভারতের আইন কি বলে আমি তাও জানি না, কিন্তু আমি ছোটবেলা থেকে এটুকু শিখে এসেছি
যে মুখের ভাষাটা অন্তত ভালো হওয়া উচিত। মুখের ভাষা ভালো করে যদি কিছু কন্টেন্ট ক্রিয়েট করা যায়, তার মধ্যে যদি দম থাকে, তাহলে আমি বলবো যে আমি তাহলে ইউটিউবে আছি, নাহলে আমি নেই। তো একদম ঠিক। খিস্তি গালাগাল দিয়ে আমি চালাতে পারবো না না, কুণাল অবশ্যই ইউটিউবে আছেন, কুণাল ইউটিউবে ছিলেন, কুণাল না, ইউটিউবে তোমাকে থাকবেন মনে অবশ্যই। হ্যাঁ, করিয়ে দিই, নীলাদ্রি বোধহয় কিছু একটা বলতে চাইছে। পশ্চিমবাংলার আরেকজন রাজনৈতিক নেতাকে বলেছিলেন হোদল কুকুর, সেটা তো অসম্মান নয়, অসম্মান করা নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি সাংবাদিক বৈঠক চলাকালীন একজন স্টাফ চলে গিয়েছিল ক্যামেরার পেছন দিয়ে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিলেন এবং সেটা লাইভ দেখানো হয়ে গিয়েছে। তাকে কে গ্রেপ্তার করবে? অর্থাৎ ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে কথা বললে গ্রেপ্তার করা যায়। কুণাল সেটাই বললেন, ক্ষমতায় থেকে কুণাল সেটাই বললেন, তিনি অশ্লীল কথা বললেও কেউ কোনো কুণাল কথা সেটাই বলা বললেন, যাবে কুণাল না। সেটাই বললেন। আমরা এই ইতিহাস মানে কুকথার ইতিহাস যদি ঘাটতে বসি চন্দ্রশেখর দা, তাহলে রাত ভোর হয়ে যাবে, শেষ হবে না। যদি রাজনীতি আমি বিগত 50 বছরে কোন রাজনৈতিক নেতাজি সুভাষচন্দ্র বোসের সিস্টেমের মতো যা জন্মদিবস পালন হবে, আমরা চন্দ্রশেখর দারও জন্মদিবস স্বয়ং বলে দেশ জুড়ে পালিত হবে। মনীষীদের সঙ্গে মনীষীদের তুলনা করুন না। মনীষীদের লাইভ একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি আম জনতার তুলনা করে দিচ্ছেন, তাহলে তো আগামী দিনে আপনাকেও ভিআইপি প্রোটেকশন সিকিউরিটি দিতে হবে। আমি বুঝতে পেরেছি, এটা একটা নেভার এন্ডিং আলোচনা যে বাকস্বাধীনতা আছে না নেই। নীলাদ্রি যে প্রশ্নটা তুলেছেন, বাকস্বাধীনতা আছে কি নেই, সেটাই বোধহয় এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন। আমায় বলতে বললেন, দুজন বলতে শুরু করলেন। নীলাদ্রি 10 সেকেন্ডে শেষ করুন, 10 সেকেন্ড শেষ করুন। না, আমি 5 সেকেন্ড নেব। আমার শুধু একটাই কথা বলার আছে, রোদ্দুর রায়, দেখুন রোদ্দুর রায় যেরকম অশ্লীল ভাষা ব্যবহার হয়তো করছেন, আমি ওনার প্রবৃত্তি হয়নি ওনার ভিডিও দেখার, আমি দেখিনি, কিন্তু অনেকেই এই ভাষা ব্যবহার করেন, আমি এটা দেখেছি। তারা কেউ তো গ্রেপ্তার হয় না, রোদ্দুর রায় কেন গ্রেপ্তার হন? কারণ উনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। আমার মনে হয় শেষ একটা কথা বলি, রোদ্দুর রায় ভুল বিষয় চুজ করেছেন। উনি যদি হিন্দু ধর্মকে আক্রমণ করতেন, যদি শিবলিঙ্গে কন্ডম পরাবার ছবি ইউটিউবে পোস্ট করতেন, মানুষ ওকে পুজো করতো, কেউ গ্রেপ্তার করতো না। ভারতবর্ষে বাক স্বাধীনতা একমাত্র আছে হিন্দু ধর্মকে আক্রমণ করার জন্য, আর কোনো বাক স্বাধীনতা নেই। 10 সেকেন্ড জয়দেব ঘর। নীলাদ্রিদা ধীরে ধীরে যে হিন্দুত্বের পোস্টার বয় হয়ে উঠছে এবং সেটা বিশেষ স্বার্থে হয়ে উঠছে, সেটা ওনার মধ্যে এরকম একটি সাম্প্রদায়িক মন্তব্যের মাধ্যমে প্রকাশিত হলো। আমরা কখনোই ধর্মনিরপেক্ষ দেশে কোন ধর্মেরই অপমানকে মেনে নেই না, কিন্তু নীলাদ্রিদা প্রমাণ করার বা উস্কানি দেওয়ার চেষ্টা করলো সমাজকে যে হিন্দু ধর্মকে সবাই আক্রমণ করে এবং হিন্দু ধর্ম আমি নাম করে বলছি, উস্কানি দেওয়ার চেষ্টা করলো। উনি হিন্দুত্বের পোস্টার বয় হচ্ছে, বলেছিলেন সেদিন। আর যেভাবে আপনি নুপুর সময়ের বিরুদ্ধতা করছেন, ঠিক করছেন, কিন্তু সেই সময় চুপ কেন ছিলেন? আপনিও কি নুপুর শর্মার বিরোধিতা করলেন? বলছি যে আমার মেয়ে, বড় মেয়ে পাশের ফ্ল্যাটে গিয়ে প্রায় এই কাঁচের জিনিস ভেঙে দিয়ে চলে আসতো, এটা নোংরা করে দিয়ে চলে আসতো। আমার স্ত্রী প্রতিদিন বলতো মেয়ে কিন্তু ওখানে গিয়ে দুষ্টুমি করছে, ওকে সাবধান করো, বন্ধ করো। আমি গুরুত্ব দিইনি। তারপরে আমার পাশের ফ্ল্যাটের ওই লোক বিরক্ত হয়ে একদিন আমার মেয়ের কানমূলে সপাটে একটা চড় মেরেছে। আমরা বারবার বলছিলাম নরেন্দ্র মোদী সাহেব, প্রধানমন্ত্রী, এগুলো বন্ধ করুন। আমরা বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বন্ধ করুন। পাশের দেশ কানমূলে সপাটে চড় মেরেছে। কি লজ্জা লাগছে, কি লজ্জা লাগছে। কারণ নুপুর শর্মা রবীন জিন্দালের প্রসঙ্গ তুলে শেষ করলেন, আর আজকের আলোচনা এখানে শেষ করতে হবে। আসলে বাক স্বাধীনতা কি প্রশ্ন তুলেছিলেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, যে বাক স্বাধীনতা নেই, কিন্তু সত্যি সত্যি বাক স্বাধীনতা আছে, কিন্তু কত দূর পর্যন্ত আমাদের সেই স্বাধীনতারও তো একটা সীমারেখা আছে। তো সেই সীমারেখাটা পেরিয়ে গেলে সেটা হয়তো স্বেচ্ছাচারিতা হয়ে যায়, সেটা হয়তো আটকে যায় কোথাও না কোথাও। আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ চন্দ্রশেখর ভট্টাচার্য, অনেক ধন্যবাদ সৈকত মণ্ডল, অনেক ধন্যবাদ কুণাল বসু এবং অনেক ধন্যবাদ জয়দেব ঘরকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। বাক স্বাধীনতা অর্থাৎ আমার মুখে লাগামটা ঠিক কতটা কষে আটকানো রয়েছে আর কতটা ঢিলে রয়েছে তার উপর নির্ভর করে। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, খুব সত্যি কথা, কিন্তু সংবিধান অধিকার দিয়েছে কি আঘাত করবার? শরীরের সবচেয়ে নরম এবং সবচেয়ে শক্ত অঙ্গ একটি, তার নাম জিহ্বা। কারণ এই জিহ্বাকে ব্যবহার করে একটি মানুষকে চিরকালের মতো আপন করে নেওয়া যায়, আর এই জিহ্বাকে ব্যবহার করেই
একটি মানুষকে চিরকালের মতো চিরতরে শেষ করে দেওয়া যায়, তার জীবনটাকেই শেষ করে দেওয়া যায় এই জিওভাকে ব্যবহার করেই। আর এই জিওভাই বোধ হয় মানুষের সবচাইতে বড় শত্রু এই মুহূর্তে। সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক ডায়ালগস, সাম্প্রতিক সংলাপ আমাদের সেরকমটাই বোধহয় বুঝিয়ে দিচ্ছে। সুতরাং সাধু সময় থাকতে থাকতে সাবধান হওয়াটাই বোধহয় ভালো। দেশের নিয়ন্ত্রণ ক্ষমতা যাদের হাতে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা যাদের হাতে, তাদের বোধহয় আরেকটু সতর্ক হওয়া দরকার এই সব বিষয়গুলোতে, যা নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসেছিলাম হাইটকে। এই মঞ্চ থেকে এটুকুই শুধু জানানো যেতে পারে হুইসেল ব্লোয়ারের পক্ষ থেকে। নমস্কার।